মুর্শিদাবাদ, সুবে বাংলার সাবেক রাজধানী লালবাগ। মোহাম্মদী বেগের হাতে নিহত সিরাজের আর্তনাদ আজও ভারাক্রান্ত করে তোলে বিহার, বাংলা, উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের আকাশ বাতাস। পৃথিবীর প্রতিটি উপাদানের সৌন্দর্য সময়ের গতিপথে একদিন হারিয়ে যায়, রয়ে যায় শুধু তার ইতিহাস। তেমনি রাজনীতি, বিশ্বাসঘাতকতা, ক্ষমতার উত্থান পতন সব কিছুরই ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে কলকাতা থেকে কিভাবে সহজে আসবেন, কি কি দেখবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কি হবে ট্যুর প্ল্যান, সব কিছু জানার জন্য ট্যুরিস্ট ডেস্টিনেশনের আজকের এই বিশেষ নিবেদন। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। আজ যাব মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ যাব বলে চলে আসলাম কলকাতা স্টেশনে। কলকাতা স্টেশন থেকে আমরা ধনধান্য এক্সপ্রেস করে যাব মুর্শিদাবাদ। ধনধান্য এক্সপ্রেসে রয়েছে বিশেষ কিছু সুবিধা। এই ট্রেনের টিকিট আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। এই ট্রেনের পুরো জার্নি আমি একটি ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরেছি। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। ধনধান্য এক্সপ্রেস ছাড়াও সারাদিন শিয়ালদা থেকে রয়েছে বিভিন্ন সময় লালগোলা প্যাসেঞ্জার। আর তাছাড়া ভাগীরথী এবং হাজারদুয়ারি এক্সপ্রেসেও আপনারা চলে আসতে পারেন মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ স্টেশন থেকে নেমে আমরা একটি টোটো নিয়ে নিলাম। টোটো করে আমরা এখন যাচ্ছি মুর্শিদাবাদ জেলার পুরানো কেল্লার মুখ্যদ্বার ত্রিপলি গেট পেরিয়ে, যা তৈরি করেছিলেন নবাব বাহাদুর সুজাউদ্দিন খান। ত্রিপলি গেটের পরেই রয়েছে হাজারদুয়ারি প্রাসাদ এবং তারপরে বড় ইমামবাড়া। এই ইমামবাড়ার উল্টো দিকেই রয়েছে আমাদের হোটেল, যার নাম ফ্রেন্ড হোটেল। ফ্রেন্ড হোটেলে আমরা নিয়েছিলাম একটি 4 বেডেড রুম এবং রুমের সঙ্গেই ছিল ইন্ডিয়ান কাম ওয়েস্টার্ন টয়লেট। এই রুমের ভাড়া আমাদের কাছ থেকে নিয়েছিল 1500 টাকা করে। ফ্রেন্ড হোটেলের সব থেকে বড় প্লাস পয়েন্ট হলো হোটেলের লোকেশন। আমরা রুমে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম মুর্শিদাবাদ ভ্রমণের উদ্দেশ্যে। আমরা একটি টোটো বুক করে পুরো মুর্শিদাবাদ 2 দিন ঘুরে বেড়াবো। সিরাজউদ্দৌলার অনেক আগে মুর্শিদ কুলি খাঁর হাত ধরে মুর্শিদাবাদের রমরমা শুরু। আর আমরা এখন দেখতে এসেছি মুর্শিদ কুলি খাঁর কন্যা আজিম উন্নিসার সমাধি। পিতার পদাঙ্ক অনুসরণ করে কন্যাও সমাহিত হয়েছেন 1734-এ সোপানতলে। এই লুপ্তপ্রায় মসজিদটি মুর্শিদ কুলি খাঁর কন্যা এবং সুজাউদ্দিনের পত্নী আজিম উন্নিসা বেগম নির্মাণ করেছিলেন। তবে ভাগীরথীর জলে অনেকটা লীন হয়ে গেছে এই মসজিদ। 4টি তোরণের একটি আজও অতীত রোমন্থন করায়। আজিম উন্নিসা বেগমের সমাধি দেখে এখন আমরা এগিয়ে চলেছি জাফরগঞ্জ সমাধি ক্ষেত্র দেখতে। এই জাফরগঞ্জ সমাধি ক্ষেত্রের বিপরীতেই রয়েছে একটি মসজিদ। বলা হয়ে থাকে এটি ছিল মির্জাফরের নিজস্ব মসজিদ। আর এই মসজিদের বিপরীতেই রয়েছে বিখ্যাত জাফরগঞ্জ সমাধি ক্ষেত্র। 10 টাকার টিকিট কেটে আপনাকে প্রবেশ করতে হবে। এখানে রয়েছে মির্জাফর এবং তার বংশের 1100 সমাধি। উল্লেখযোগ্য সমাধি বলতে এখানে রয়েছে মির্জাফরের পিতা, তার 2 বেগম মুন্নি এবং বাব্বু, ভাই মোহাম্মদ আলী খান এবং আলীবর্দী খানের বোন শাহ খানুমের সমাধি। নিউ প্যালেসের নির্মাতা ওয়াসিফ আলী মির্জা সহ মির্জাফরের বংশধরের সকলেই জাফরগঞ্জের 1100 বিঘা কবরখানায় সমাধিস্থ করা হয়েছে। গেট বরাবর শেষ পূর্ব থেকে তৃতীয় শায়িত রয়েছেন মির্জাফর। নেই শুধু মীর কাসিম এবং মির্জাফরের পুত্র মিরানের সমাধি এখানে। জাফরগঞ্জ সমাধিতে মির্জাফরের সমাধি অন্য অনেক সমাধির মতোই, খুব বেশি আলাদা বৈশিষ্ট্য নেই তার। মির্জাফরের সমাধি দেখে এখন আমরা চলে এসেছি এক সুবিশাল দেউড়ি বা প্রধান ফটকের সামনে। আমরা এখন দাঁড়িয়ে আছি অতীতের কুখ্যাত কলঙ্কিত সেই বাড়ির মূল ফটকের সামনে, যা ইতিহাসের পাতায় নেমখারাম দেউড়ি নামে পরিচিত। নবাব মির্জাফর ও তার পুত্র মিরানের বাড়ি। বাড়িটা একসময় গম্বুজ ও খিলান বিশিষ্ট ছিল। পলাশী যুদ্ধের আগের রাতে সিরাজউদ্দৌলাকে হারানোর ষড়যন্ত্র এই বাড়িতেই করানো হয়েছিল। পলাশী যুদ্ধের পর মিরানের নির্দেশে মোহাম্মদী বেগ এই বাড়ির চত্বরেই একটা নিম গাছের নিচে সিরাজকে হত্যা করেছিল। দেশের মানুষের সঙ্গে মির্জাফর ও তার পুত্র মিরানের বিশ্বাসঘাতকতার কারণে এই বাড়ি
নিমকহারাম দেউড়ি নামে পরিচিত। নিমকহারাম দেউড়ি থেকে এখন আমরা চলে এসেছি নসিপুর আখড়া দেখতে। নসিপুর আখড়াতে এসে 10 টাকার বিনিময়ে আপনাকে প্রবেশ করতে হবে আখড়াতে। নারায়ণ দাস ও তুলসীদাস মহন্তের সময় দুটি পেতলের রথ তৈরি করা হয়। মহন্ত লক্ষ্মণ দাস ঢাকার উর্দু বাজার থেকে এসে মির্জাফরের আদি বাড়ি সংলগ্ন স্থানে এই জনসেবামূলক প্রতিষ্ঠানটি স্থাপন করেন। পেতলের রথ দেখে ডান দিকে রয়েছে লক্ষ্মীনারায়ণ মন্দির। এই মন্দির কিন্তু বেশ সুন্দর। মন্দির দর্শন করে শিবলিঙ্গ দর্শন করে চলে আসুন আখড়ার ভেতরে। এখানে আপনি দেখতে পারবেন শতাধিক বছরের এক প্রাচীন প্রাসাদ। বয়সের ভারে প্রাসাদটি আজ জরাজীর্ণ অবস্থা, এটি বন্ধই থাকে। গোপাল দাস মহন্তের সময় রূপোর রথটি তৈরি হয়। কথিত আছে বহু বছর আগে রথের দিন জগন্নাথ দেব অধিষ্ঠিত একটি কাঠের রথকে মন্দিরের বাইরে নিয়ে যাওয়ার সময় বিগ্রহের উচ্চতা বেড়ে যায়। তারপর থেকেই সেই কাঠের রথটি আখড়ার বাইরে বের করা হয় না। তাছাড়াও এই আখড়ায় রয়েছে বেলোয়ারি ঝাড়, ঐতিহ্যময় আসবাবপত্র, প্রাচীন যুগে বেবি অস্টিন মোটরযান, পূর্ণ রান্নার সরঞ্জাম ইত্যাদি। কথিত আছে প্রাচীন যুগে এই বেবি অস্টিন গাড়িটি 80 টাকা দিয়ে কেনা হয়েছিল। নসিপুর আখড়া মন্দির এবং পুরনো আসবাবপত্র দেখে এখন আমরা চলে এসেছি নসিপুর রাজবাড়ি দেখতে। নসিপুর রাজবাড়িতে 20 টাকা দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। মুর্শিদাবাদ জেলার ইতিহাস প্রসিদ্ধ কুখ্যাত রাজা দেবী সিংহ সুদূর পানিপথ থেকে বাংলায় এসেছিলেন মূলত ব্যবসা করার উদ্দেশ্য নিয়ে। পলাশী যুদ্ধের ঠিক পরে 1757 খ্রিস্টাব্দে তিনি ব্যবসায় বিশেষ প্রতিপত্তি করতে না পেরে মুর্শিদাবাদের রাজস্ব আদায়ের দেওয়ান রেজা খাঁর সাথে সখ্যতা এবং ওয়ারেন হেস্টিংয়ের বিশেষ প্রিয় পাত্রে পরিণত হন। কালক্রমে ব্রিটিশ শাসকেরা তাকে রাজস্ব সংগ্রাহকের কাজের জন্য সুপারিশ করেন। রংপুর ও দিনাজপুরের রাজস্ব আদায়ে নিযুক্ত হন। এই খাজনা আদায়ে তিনি ছিলেন সম্পূর্ণ নির্মম আর ভীষণ অত্যাচারী। দেবী সিংহকে পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজা উপাধি প্রদান করেন। তিনি নিঃসন্তান ছিলেন, তাই তার ভ্রাতুষ্পুত্র রাজা উদময়ন্ত সিংহ নসিপুরের রাজা হন। তিনি বহু মন্দির নির্মাণ করেছিলেন পূর্বপুরুষদের পাপ মোচনের জন্য। তার জমিদারির অধিকাংশ আয় দেবতা, ব্রাহ্মণ ও দরিদ্র মানুষের সেবায় ব্যয় করতেন। রাজা উদময়ন্ত সিংহের নাতি রাজা কীর্তিচাঁদ 1856 খ্রিস্টাব্দে হাজারদুয়ারির আদলে বর্তমান নসিপুর রাজবাড়িটি নির্মাণ করেছিলেন। এই রাজ এস্টেট বাংলার অন্যতম জমিদারি ছিল। মুর্শিদাবাদ ছাড়াও বীরভূম, নদিয়া, মালদা, রাজশাহী, পাবনা ও বগুড়া জেলার বহু জায়গায় এই জমিদারির অন্তর্ভুক্ত হয়। 1917 খ্রিস্টাব্দে দিল্লিতে এক সভায় এই রাজপরিবারকে বংশানুক্রমিক রাজা বাহাদুর উপাধি দেওয়া হয়। নসিপুর রাজবাড়ি দেখে এখন আমরা চলেছি মুর্শিদাবাদের আরেক উল্লেখযোগ্য দ্রষ্টব্য স্থান জগৎ শেঠের বাড়ি দেখতে। নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে মির্জাফরের পরে যার নাম আসে তিনি হলেন জগৎ শেঠ। জগৎ শেঠদের প্রাসাদ এক সময় ছিল বাংলার কেন্দ্রীয় ব্যাংক। 20 টাকার বিনিময়ে আপনাকে প্রবেশ করতে হবে জগৎ শেঠের বাড়ি দেখতে। জগৎ শেঠ তখনকার দিনে ধনকুবের ছিলেন এবং তৎকালীন ব্যাংকারের হিসেবে কাজ করতেন। তার নিজস্ব ট্যাক্সালও ছিল। নবাবও নাকি উনার কাছ থেকে প্রয়োজনে টাকা ধার নিতেন। এখন বাড়িটিকে মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে। ফটো তোলা নিষিদ্ধ হওয়ায় মিউজিয়ামের ভেতরে ভিডিও করতে পারলাম না। এই মিউজিয়ামের ভেতরে আপনারা তখনকার দিনের টাকা পয়সা, বিভিন্ন সোনা ও রূপোর কয়েন, খাবার এবং সুরায় বিষ নির্ধারক পাত্র, সোনা ও রূপার জরির শাড়ি দেখে নিতে পারবেন। তাছাড়া এখানে রয়েছে বেশ কয়েকটি সুড়ঙ্গ পথও এবং জগৎ শেঠের প্রতিষ্ঠিত লক্ষ্মী প্রতিমা। জগৎ শেঠের বাড়ি দেখে এখন আমরা যাচ্ছি কাঠগোলা প্যালেস দেখতে। কাঠগোলা প্যালেসের বাইরে করে নেব আজকের ব্রেকফাস্ট। গরম গরম কচুরি আর ঘুগনি আর সঙ্গে চা, সেই দিয়ে করে নিলাম আজকের ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট করে এখন আমরা প্রবেশ করছি কাঠগোলা প্যালেসে। রাজস্থান থেকে আগত জৈন সম্প্রদায়ের লক্ষ্মীপত সিং দুগার 260 বিঘা বাগান ঘেরা এই প্যালেসটি নির্মাণ করেন। প্রবেশদ্বার পেরিয়ে 4 ভাইয়ের 4টি মূর্তি, বাম দিকে গুপ্তপথ,
যেটি তৎকালীন ধনকুবে জগৎ শেঠের বাড়ির সাথে যুক্ত ছিল। শোনা যায় এই গুপ্ত পথ দিয়েই ইংরেজদের চোখ এড়িয়ে হিরে জহরতের অবাধ কারবার চলত, যদিও বর্তমানে ভাগীরথীর জল এই পথ বন্ধ করে দিয়েছে। 30 টাকার বিনিময়ে আপনাকে প্রবেশ করতে হবে এই কাঠগোলা প্যালেসে। মুর্শিদাবাদের নবাবী আমলের এক জঘন্য ইতিহাসের সাক্ষী হলো এই কাঠগোলা বাগান বাড়ি। শোনা যায় সিরাজকে সিংহাসনচ্যুত করতে এই বাগান বাড়িতে বসেই মির্জাফরের সঙ্গে ষড়যন্ত্র করেছিল ব্রিটিশেরা। আবার এখানেই নাকি সপরিবারে হত্যা করা হয় জগৎ শেঠকে। কাঠগোলা প্রাসাদ এখন মিউজিয়াম। এই মিউজিয়ামে প্রবেশ করতে আপনাকে আলাদা করে 20 টাকার টিকিট নিতে হবে। এইখানে বিভিন্ন চলচ্চিত্রের শুটিং এবং চিত্রনাট্য করা হয়। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত যিশু সেনগুপ্ত অভিনীত সিনেমা এক যে ছিল রাজার বেশ কিছু অংশ এখানে শুটিং করা হয়েছে। এই প্রাসাদের ভেতরে আপনি তখনকার দিনের বিভিন্ন আসবাবপত্র এবং বিভিন্ন সামগ্রী আপনারা দেখে নিতে পারবেন। শোনা যায় প্যালেসের প্রবেশের পথে দুধারে কাঠের গোলা ছিল, তাই এই প্যালেসের নাম কাঠগোলা। আবার অনেকের মতে এই বাগানে প্রচুর কাঠগোলাপের গাছ ছিল, সেই থেকেও কাঠগোলা নামকরণ। কাঠগোলা প্যালেস থেকে বেরিয়ে আর একটু সামনের দিকে এগোলে দেখতে পাবেন একটি মাছের সমাধি। তারপরে একটি মন্দির পেরিয়ে আপনারা উপস্থিত হবেন একটি চাঁপা গাছের সামনে, যেটি 170 বছরের পুরনো। শোনা যায় এখান থেকেই নাকি আতর তৈরি হতো। আমরা এখন চলে এসেছি কাঠগোলা প্যালেসের এক অন্যতম দর্শনীয় স্থান আদিনাথ মন্দিরে। 1873 সালে হরেক চাঁদের মাধ্যমে লক্ষ্মীপত সিং দুগার এবং ধনপত সিং দুগার পঙ্খ মার্বেলের কাজ সমৃদ্ধ এই মন্দিরটি নির্মাণ করেন। আদিনাথ, পরেশনাথ এবং মহাবীরের মূর্তি প্রতিষ্ঠা করা হয় এই মন্দিরে। কাঠগোলা প্যালেসের মধ্যেই রয়েছে বোটিংয়ের ব্যবস্থা। তাছাড়া এখানে রয়েছে একটি নাচমহল। মহলটির চারদিকে আগে কাঁচ দিয়ে ঘেরা ছিল। এখানে সেই সময় নামি দামি নর্তকীরা নৃত্য পরিবেশন করতে আসতেন। তাছাড়াও এখানে রয়েছে একটি চিড়িয়াখানা, যেখানে মাছ এবং পাখি আপনারা দেখতে পাবেন। কাঠগোলা প্যালেস থেকে বেরোনোর সময় দেখি বিক্রি হচ্ছে পেয়ারা মাখা। মুর্শিদাবাদের বিখ্যাত পেয়ারা মাখা খেয়ে এখন আমরা চলছি মুর্শিদাবাদের অন্যতম আকর্ষণ হাজারদুয়ারি দেখতে। 20 টাকার বিনিময়ে আপনাকে প্রবেশ করতে হবে হাজারদুয়ারির ভেতরে। 1829-এর 25শে আগস্ট ভিত গড়ে 18 লক্ষ টাকা ব্যয় 1837 খ্রিস্টাব্দে তদানীস্থ নবাব নাজিম হুমায়ুন জায়ের বাসের জন্য ব্রিটিশ স্থপতি স্যার ডানকান ম্যাকলয়েডের নকশায় ব্রিটিশ রাজ তৈরি করেন ইটালিয়ান শৈলীতে 80 ফুট উঁচু এই প্রাসাদ। 8টি গ্যালারি সহ 120 ঘরের এই প্রাসাদে 1000টি দরজা থেকেই নাম হয়েছে হাজারদুয়ারি। তবে প্রকৃতপক্ষে দরজা 900, বাকি 100টি কৃত্রিম। হাজারদুয়ারির দরবারে বসতেন নবাব। রূপোর সিংহাসনে মহারানী ভিক্টোরিয়ার পুরস্কার দেওয়া 161টি ঝাড়যুক্ত বিশাল ঝাড়বাতির নিচে মন্ত্রণা কক্ষের লুকোচুরি আয়না, হাতির দাঁতের পালকি, মেহগনি কাঠের আসবাবপত্র, বিভিন্ন শিল্পের আঁকা 4 শতাধিক অয়েল পেন্টিং, মর্মর মূর্তি, ফুলদানি, রকমারি ঘড়ি সংগ্রহ হাজারদুয়ারিকে অনন্য করে তোলে। হাজারদুয়ারির সামনে 1647-এ জনার্দন কর্মকারের তৈরি 18 ফুট দৈর্ঘ্য 16,880 পাউন্ডের কামান। জনশ্রুতি, একদা কামানের বিকট আওয়াজে গর্ভবতী নারীর সন্তান প্রসব হতে নাম হয় বাচ্চাওয়ালি কামান। হাজারদুয়ারি কমপ্লেক্সে বাচ্চাওয়ালি কামান ছাড়াও রয়েছে স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন সুউচ্চ ঘড়িঘর। সুউচ্চ ঘড়িঘরের ঠিক বিপরীতেই অবস্থিত বড় ইমামবাড়া। সিরাজের তৈরি কাঠের ইমামবাড়াটি 1846-এ ভস্মীভূত হতে 7 লক্ষাধিক টাকায় 1848-এ তৈরি করেন বাংলার বৃহত্তম এই ইমামবাড়া নবাব নাজিম মনসুর আলী। এর মাঝের মদিনার অংশ খুবই সুন্দর, চীনা ও ওলন্দাজি রঙিন টালিতে দেওয়ালে অলঙ্কৃত। আর পশ্চিমে বিশালাকার কক্ষে হজরত মোহাম্মদের কবরের নানান রেপ্লিকাও দর্শনীয়। তাছাড়া মায়ের স্বাদ পূরণে শিয়াদের পতনভূমি কারবালার মাটি এনে সিরাজের তৈরি এক গম্বুজের মদিনা মসজিদও আপনারা এখানে দেখতে পাবেন। হাজারদুয়ারির পুরো কম্পাউন্ড দেখে নিতে আপনাদের প্রায় 2.5 ঘন্টা সময় লাগবে। আমরা তাই দেখে এখন চলে আসলাম হোটেল সাগনিকে। এখানে আপনারা অবশ্যই লাঞ্চ করবেন। বিভিন্ন ধরনের থালি এখানে আপনারা পেয়ে যাবেন। মাছের থালির দাম নিয়েছিল প্রায় 200 টাকা, আর চিকেন থালি প্রায় 250 টাকা। লাঞ্চ করার পর এখন আমরা বেরিয়ে পড়েছি মুর্শিদাবাদের বাকি উল্লেখযোগ্য স্থানগুলি দেখতে।
আমরা চলে এসেছি ফুটি মসজিদের সামনে। কথিত আছে মুর্শিদ কুলি খাঁর দৌহিত্র নবাব সরফরাজ খান তার অক্ষয় কীর্তি হিসেবে তৈরি করতে চেয়েছিলেন এমন এক মসজিদ যা এক রাতের মধ্যেই তৈরি হয়ে যাবে, কিন্তু মসজিদ তৈরি হওয়ার আগেই নবাব ফৌত হয়ে যান। তাই অসম্পূর্ণ গম্বুজের কারণে মসজিদটি ফৌতি মসজিদ বা ফুটি মসজিদ বলে পরিচিত হয়ে যায়। ফুটি মসজিদ দেখে এখন আমরা যাচ্ছি কাটরা মসজিদ দেখতে। মক্কার কাব্বা মসজিদের অনুকরণে 1723 থেকে 1724 মধ্যে মুর্শিদ কুলি খাঁ হাতে রূপ পায় এই কারুকার্যমণ্ডিত মসজিদ। মসজিদের চারপাশে রয়েছে 4টি মিনার, 2টি এখন অবশিষ্ট। তাছাড়া 5টি গম্বুজের মধ্যে মাত্র 2টি অবশিষ্ট রয়েছে। এর নির্মাণশৈলী ভাবতেও বিস্ময় জাগে। কড়িবর্গার ব্যবহার নেই খিলানযুক্ত কাটরা মসজিদে। কাটরা শব্দের অর্থ বাজার, বাজারের মধ্যে একটি মসজিদ, সেই থেকেই এই মসজিদের নাম কাটরা মসজিদ। বৃদ্ধাবস্থায় মুর্শিদ কুলি খাঁ তার সমাধি একটি মসজিদের পাশে হোক সেই ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি মসজিদটি নির্মাণের ভার তার বিশ্বস্ত লোক মুরাদ ফরাশ খাঁর ওপর দিয়েছিলেন, যিনি ছিলেন একজন কারিগর। মসজিদটির প্রবেশদ্বারের পূর্ব দিক হতে 14টি সিঁড়ির ধাপ রয়েছে, তার নিচেই রয়েছে মুর্শিদ কুলি খাঁর সমাধি। এটি নবাব মুর্শিদ কুলি খাঁর ইচ্ছা অনুসারে হয়েছিল। তিনি তার জীবনে যত পাপকর্ম করেছিলেন তার জন্য তিনি অনুতপ্ত ছিলেন, তাই তার ইচ্ছা হয়েছিল তাকে এমন জায়গায় সমাহিত হতে হবে যেখানে প্রত্যেকটা মানুষের পায়ের স্পর্শ তিনি পাবেন এবং এইভাবেই ওনার পাপস্খলন হবে। কাটরা মসজিদ দেখে এখন আমরা কাটরার দক্ষিণ পূর্বে তোপখানায় অবস্থিত একটি ঐতিহাসিক কামান দেখতে এসেছি। মধ্যযুগীয় বাংলা নবাবী আমলে যুদ্ধাস্ত্রের এটি একটি উল্লেখযোগ্য নিদর্শন। জাহানকোষা শব্দের অর্থ হল পৃথিবী ধ্বংসকারী। কামানটির দৈর্ঘ্য 17 ফুট 6 ইঞ্চি, পরিধি 5 ফুট এবং একবার ফায়ার করতে বারুদ লাগত 18 সের, ওজন 212 মণ। এখন আমরা যাচ্ছি পার লেক অর্থাৎ মতিঝিল দেখতে। এখানে রয়েছে কালো মসজিদ ও দরজা জানলাহীন স্তূপাকার কিংবদন্তির ঢিপি। জনশ্রুতি যক্ষের ধনও নাকি সঞ্চিত আছে এই ঢিপিতে। ইউ আকারের হাঁসুলির মতো ঝিল অর্থাৎ লেকের পাড়ে সুন্দর পরিবেশে সাংহি দালান অর্থাৎ ত্রিতল প্রাসাদ গড়েন আলীবর্দীর জ্যৈষ্ঠ জামাতা নওয়াজেশ মোহাম্মদ খান। পরবর্তীকালে নওয়াজেশের মৃত্যুর পর বেগম মেহেরুন্নিসা আলীবর্দীর জ্যৈষ্ঠ কন্যা অর্থাৎ ঘেসিটি বেগমের প্রাসাদ হয় এই মতিঝিল। সেকালে মতিও চাষ করা হতো। ইতিহাসের মতিঝিল পর্যটন মানচিত্রে লুপ্ত হলেও পর্যটন বিনোদনের জন্য নতুন করে তৈরি হয়েছে মতিঝিল পার্ক। 30 টাকার বিনিময়ে আপনাকে প্রবেশ করতে হবে মতিঝিল পার্কে। এই পার্কে রয়েছে বাচ্চাদের জন্য অনেক ধরনের মনোরঞ্জনের ব্যবস্থা। এখানে বাচ্চারা হরেক রকম মজার রাইডস উপভোগ করতে পারবে। কিছু রাইডস ফ্রি অফ কস্ট এবং কিছু রাইড খরচা সাপেক্ষ। তাছাড়াও মতিঝিল পার্কে সাজিয়ে তোলা হয়েছে রং বেরঙের ফুল দিয়ে। মতিঝিল পার্কে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে আসলাম মতিঝিল পার্ক থেকে। মতিঝিল পার্ক থেকে বেরোনোর পর আমরা খেয়ে নিলাম সুন্দর গরম গরম চা আর চিকেন মোমো। এখানকার চিকেন মোমোর স্বাদ কিন্তু বেশ অন্যরকম, খেতে বেশ ভালোই লাগছিল। মতিঝিল পার্ক দেখে এখন আমরা চলে এসেছি হাজারদুয়ারির কাছে। হাজারদুয়ারি প্রবেশের আগে রয়েছে দক্ষিণ দরজা। দক্ষিণ দরজার অভিমুখে রয়েছে ঘড়ি ঘণ্টা। আগে ঘড়ি দেখে প্রতি ঘন্টায় এই ঘন্টা বাজানো হতো সেই নবাব আমল থেকে, কিন্তু কালের নিয়মে ঘন্টা আজকে বন্ধ। অবহেলায় অনাদরে পড়ে রয়েছে এই ঘড়ি ঘন্টা। এখন আমরা চলে এসেছি ওয়াসিফ মঞ্জিল, যা ওয়াসিফ আলী মির্জার বাসভবন। সাদা রঙের এই জমকালো প্রাসাদের ভেতরে রয়েছে দরবার কক্ষ, মার্বেল পাথরের বিশাল সিঁড়ি, বহু মূর্তি ও বাগান। কিন্তু 2001 সালের পর এখানে আর জনসাধারণকে প্রবেশ করতে দেয় না। ওয়াসিফ মঞ্জিল দেখে ভাগীরথীর পার দিয়ে এখন আমরা চলে যাচ্ছি হাজারদুয়ারির সামনে। রাত হয়ে এসছে। হাজারদুয়ারি এখন অনন্য রূপ। লাইটে সাজানো হয়েছে হাজারদুয়ারিকে। হাজারদুয়ারি ক্রস করে আমরা চলে আসলাম এখানের এক রেস্টুরেন্টে। খেয়ে নেব মিক্সড চাউমিন। মিক্সড চাউমিন খেয়ে সারবো আজকের ডিনার। মুর্শিদাবাদ ভ্রমণের প্রথম দিনে অনেক কিছু দেখলাম, দেখালাম আপনাদেরও। আজকে বড়ই ক্লান্ত, তাই এখন যাব ঘুমের দেশে।
আজ আমাদের মুর্শিদাবাদ ভ্রমণের দ্বিতীয় দিন, তাই সকাল সকাল চলে আসলাম হাজারদুয়ারিতে। সকালবেলায় হাজারদুয়ারি প্রবেশে কোনো টাকা লাগে না। মর্নিং ওয়ার্কের বাহানায় শান্ত স্নিগ্ধ লোক মানুষহীন হাজারদুয়ারি দেখে অভিভূত হলাম। খেয়ে নিলাম খেজুরের রস। খেজুরের রস খেয়ে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে এখন বেরোবো বাকি দ্রষ্টব্য স্থান দেখতে। আজ আমরা ভাগীরথী নদী পেরিয়ে দক্ষিণের বিভিন্ন স্পটগুলি দেখব, তাই টোটো করে চলে আসলাম ফেরিঘাটে। এখানে ফেরি করেই টোটো করে আপনি পার হয়ে যেতে পারবেন ভাগীরথী নদী। 160 টাকা আমাদের এপার ওপার করার জন্য টাকা নেওয়া হয়েছিল। ভাগীরথী পেরিয়ে ক্ষেত পেরিয়ে এখন আমরা যাচ্ছি খোশবাগ তথা আনন্দের বাগিচা দেখতে, যা নবাব পরিবারের সমাধিক্ষেত্রও বটে। খোশ শব্দের অর্থ আনন্দ ও বাগ শব্দের অর্থ বাগান, অর্থাৎ আনন্দ বাগান। খোশবাগে আফসার রাজবংশের বাংলার নবাব ও তাদের পরিবারের সদস্যের কবরস্থান রয়েছে। নবাব আলীবর্দী খাঁ নিজ সমাধির জন্য জীবদ্দশায় খোশবাগ প্রস্তুত করেছিলেন, আর পলাশির প্রান্তরে মির্জাফরের বেইমানিতে হত্যা করা হয় সিরাজউদ্দৌলাকে। তারপরে সমাহিত করা হয় খোশবাগে উনার মরদেহ। খোশবাগে উঁচু পাথর বাঁধানো কবরে শুয়ে আছেন নবাব আলীবর্দী খাঁ। তার বাম পাশে শুয়ে আছেন নবাব সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলার পাশেই তার ভাই মির্জা মেহেদি। সিরাজউদ্দৌলার পায়ের দিকে তার বেগম লুৎফা ও সঙ্গী আলেয়ার কবর রয়েছে। খোশবাগে একটি মসজিদ রয়েছে, যা আলীবর্দী খাঁ নিজে নামাজ পড়তেন। খোশবাগ দেখে এখন আমরা যাচ্ছি মুর্শিদাবাদের একমাত্র সতীপীঠ কিরিটেশ্বরী দেখতে। সতীর কিরিট অর্থাৎ মুকুট পড়েছিল এখানে, তাই সতীপীঠ বলে খ্যাত হলেও উপপীঠ বলে থাকে লোকে। খুবই জাগ্রতা এই দেবী, ভৈরব তার সংবর্ত। শাক্ত ধর্মে এই স্থান একটি প্রাচীন মহাপীঠ হিসেবে প্রসিদ্ধ। মন্দিরে দেবীর কোনো প্রতিমূর্তি নেই। একটি উঁচু পাথরের ওপর বেদি আছে। এই বেদির ওপরে আরেকটি ছোট বেদি আছে, যা দেবীর কিরিট বলে পুজো করা হয়। 1405 সালে এখানকার আদি মন্দির ভেঙে যায়। পরবর্তীকালে নাটোরের রানী ভবানী আদি মন্দিরের অগ্রভাগে নতুন মন্দির স্থাপন করেন। মিথ আছে নবাব মির্জাফর কুষ্ঠরোগে মৃত্যুশয্যায় কিরিটেশ্বরীর চরণামৃত চেয়ে অনুরোধ পাঠিয়েছিলেন। নতুন মন্দিরের পেছনেই রয়েছে পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ। পুরনো মন্দিরে আর দেখার মতো কিছুই অবশিষ্ট নেই। তাছাড়া এই মন্দির চত্বরে রয়েছে অনেক পুরনো এবং নতুনভাবে তৈরি বেশ কয়েকটি শিব মন্দিরও। কিরিটেশ্বরী মন্দির দর্শন করে গ্রামের ভেতরে টোটো করে এগিয়ে গেলাম। সেখানে রয়েছে গুপ্ত মন্দির। গুপ্ত মঠ বা গুপ্ত মন্দিরেও মায়ের কোনো বিগ্রহ নেই। এখানেও মুকুটকে পুজো করা হয়। গুপ্ত মন্দির দর্শন করে চলে আসলাম মূল মায়ের মন্দিরের কাছে। এখানে এসে দেখি মায়ের ভোগ বিতরণ হচ্ছে। 70 টাকার বিনিময়ে কেটে নিলাম মায়ের ভোগ। মায়ের ভোগে আমরা খেয়েছিলাম খিচুড়ি, শাকের তরকারি এবং ফুলকপি আলুর তরকারি। প্রতি মঙ্গলবার এবং শনিবার এই মায়ের ভোগ পাওয়া যায়। মায়ের ভোগ পাওয়ার ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। মায়ের ভোগকে এখন আমরা চলে এসেছি ডাহাপাড়ায় শ্রী জগৎবন্ধু ধাম দেখতে। পরম বৈষ্ণব জগৎবন্ধু সুন্দরের জন্ম এই ডাহাপাড়ায়। বৈশাখ মাসে প্রভুর জন্ম উৎসবে জাঁকজমকপূর্ণ উৎসব হয় এখানে। জগৎবন্ধু ধাম দেখে এখন আমরা যাচ্ছি রোশনীবাগ দেখতে। রোশনীবাগে রয়েছে সুজাউদ্দিনের সমাধি এবং তাছাড়াও রয়েছে পরিবারের নানান সমাধি। এইখানে 1730 সালে মসজিদ গড়েন নবাব আলীবর্দী খাঁ। গ্রাম বাংলার সুন্দর রূপ দেখে আমরা আবারও ভাগীরথী ক্রস করে এখন যাচ্ছি কাশিম বাজার ঘুরতে। মুর্শিদাবাদ ভ্রমণ অসম্পূর্ণ কাশিম বাজার ভ্রমণ ছাড়া। আমরা এখন চলে এসেছি
রায় পরিবারের কাশিমবাজার রাজবাড়ি দেখতে। এটি ইউরোপীয় এবং ভারতীয় স্থাপত্যের একটি দুর্দান্ত উদাহরণ। কাশিমবাজারের এই রাজবাড়ি ছোট রাজবাড়ি। এই রাজবাড়িতে প্রবেশ করতে গেলে আপনাকে 30 টাকার টিকিট কাটতে হবে। প্রায় 30-35 বিঘা জুড়ে এই রাজবাড়ি। এই রাজবাড়ির সিংহদুয়ার দিয়ে ঢুকলে গা শিউরে ওঠে। রাজবাড়ির দালান, চাতাল, মন্দির, মালখানা, ভোজনের উঠান, দুর্গামণ্ডপের দেওয়াল, কোথাও কোনো পুরনোর ছাপ নেই। হয়েছে আমূল সংস্কার। তবে রয়েছে বিভিন্ন পুরনো আসবাবপত্র, মার্বেলের দালান কোঠা, বাহির মহলে বসার ঘরে ভারী আরামকেদারা, পালকি, গোবিন্দের মূর্তি দেখলে ইতিহাস স্পষ্ট হয়ে যায়। অযোধ্যারাম রায় ভৈরব নদীর পিরোজপুর গ্রাম ছেড়ে কাশিমবাজারে বসবাস শুরু করেন 18 শতকের গোড়ায়। ব্যবসায় সফল এই পরিবার সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে মুঘল শাসনকর্তার কাছ থেকে রায় উপাধি পেয়েছিল। এরপর থেকে পরিবারের সদস্যরা নামের শেষে রায় ব্যবহার করাই পছন্দ করেন। নানান সামাজিক কাজকর্মে এই রায় পরিবারের অবদান ছিল বিপুল। 1950 সাল নাগাদ জমিদারি প্রথা অবসান ঘটলে রায় পরিবার কলকাতায় এসে ব্যবসা ও বসবাস শুরু করে। এত সুন্দর রাজবাড়ির আতিথেয়তা পেতে হলে আপনাদের এখানে রাত্রি যাপন করতে হবে। তার ব্যবস্থাও করে দেবে কাশিমবাজার রাজবাড়ি। কাশিমবাজার রাজবাড়ি থেকে বেরিয়ে আমরা চলে আসলাম মুর্শিদাবাদের সিল্কের দোকান। আপনারা জানেনই মুর্শিদাবাদী সিল্ক কত বিখ্যাত। মুর্শিদাবাদী সিল্ক দেখে আমরা এখন যাচ্ছি কাশিমবাজার বড় রাজবাড়ির ধ্বংসাবশেষ দেখতে। এই রাজবাড়িতে এখন আর কেউ থাকে না। এত বড় বাড়ি অথচ ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে। দেখে ভীষণই খারাপ লাগলো। কাশিমবাজার রাজবাড়িকে অনেকে নন্দীবাড়ি বা শ্রীপুর প্রাসাদও বলে থাকে। প্রাসাদের ভেতরে কাউকে ঢুকতে দেয় না এবং প্রাসাদের ভেতরে রয়েছে মনীন্দ্রচন্দ্র নন্দীর একটি মূর্তিও। প্রাসাদের ভেতর এখন জীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। বিভিন্ন জায়গায় ছাদ ভেঙে পড়েছে, কিন্তু খিলান ও দেওয়ালের ওপর বেশ কিছু কাজ এখনও স্পষ্ট দেখা যায়। কাশিমবাজার বড় রাজবাড়ি দেখে এখন আমরা যাচ্ছি 300 বছরেরও পুরনো পাতালেশ্বর শিব মন্দির। কথিত আছে আনুমানিক 300 বছর আগে কাটিগঙ্গার দক্ষিণ পাড়ে গড়ে উঠেছিল পাতালেশ্বর শিব মন্দির। মূল মন্দিরের বাম দিকে রয়েছে মনসা মন্দির ও ডান দিকে গণেশ মন্দির। এই মনসা মন্দির ঠিক পেছনে রয়েছে ইতিহাসের সাক্ষ্য বহনকারী সুপ্রাচীন সতীদাহ ঘাট, আর পাশ দিয়ে বয়ে চলেছে কাটিগঙ্গা। পাতালেশ্বর শিব মন্দির দেখে এখন আমরা চলে এসেছি ওল্ড ইংলিশ সিমেট্রি বা রেসিডেন্সি সিমেট্রি দেখতে। পলাশী যুদ্ধের পর যেসব ইংরেজ কর্মচারীরা কাশিমবাজারে বাস করতেন তাদের কবরস্থান। ওয়ারেন হেস্টিংয়ের প্রথম স্ত্রী এবং কন্যা এলিজাবেথের সমাধি রয়েছে এখানে। ইংরেজদের সমাধি দেখে এখন আমরা চলে এসেছি ডাচদের সমাধি দেখতে। কালিকাপুরের কাশিমবাজারে রেল স্টেশনের পাশেই রয়েছে এই সমাধিক্ষেত্র, যা 1666 সালে তৈরি করা হয়েছিল। কালিকাপুরে ছিল ওলন্দাজদের ফ্যাক্টরি। ওয়ারেন হেস্টিংয়ের বন্ধু জর্জ লুই ভার্নেতের এই ফ্যাক্টরিতে একসময় কাজ করতেন প্রায় 700 থেকে 800 জন। কালের নিয়মে ফ্যাক্টরি হারিয়ে গেলেও রয়ে গেছে ওলন্দাজদের কবরখানা। মাটির নিচে আজও শুয়ে আছেন 47 জন ওলন্দাজ। সবচেয়ে প্রাচীন সমাধি হল ড্যানিয়েল ভ্যান ডার মুরেলের, যিনি 1721 খ্রিস্টাব্দে মারা গেছিলেন। মুর্শিদাবাদের প্রাচীন জনপদ সৈদাবাদ। এককালে ফরাসিরাও উপনিবেশ গড়েছিল, এমনকি ডুপ্লেক্সও বাস করে গেছিলেন এখানে। ইংরেজদের সঙ্গে প্রতিযোগিতায় হেরে 1829-এ ফরাসি উপনিবেশ বিলুপ্তি ঘটলেও নাম থেকে গেছে ফরাসডাঙ্গা। আর উনাদের হাতেই 1665-তে আর্মেনিয়ান বণিকদের আগমন ঘটে সৈদাবাদে, ফরাসডাঙ্গায়। তাদেরই গড়া প্রাচীন গির্জা 1758-তে তৈরি সুবৃহৎ আরমানি গির্জা। এর অলঙ্করণও অনবদ্য। সমাধিও রয়েছে গির্জা চত্বরে। আর্মেনীয় ভাষার ফলকও দেখতে পাওয়া যায় এখানে। 2 ডেজ এবং 1 নাইট মুর্শিদাবাদ ট্রিপ আমাদের এখানেই শেষ হলো। আমরা যেই টোটো করে ঘুরেছিলাম তিনি আমাদের কাছ থেকে 2 দিনের জন্য 2500 টাকা ভাড়া নিয়েছিলেন। আমি ওনার ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, হোটেলের ফোন নাম্বারও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আর 2 দিনে আমাদের 4 জনের পার হেড খরচা পড়েছিল প্রতিদিন 1500 টাকা করে। তাই আপনারাও চলে আসুন ইতিহাসের সাক্ষী হতে এবং ইতিহাসকে নিজের চোখে দেখার জন্য মুর্শিদাবাদে। আর আমাদের চোখে আজকে মুর্শিদাবাদ ভ্রমণ কেমন লাগলো তা অবশ্যই
কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ট্যুরিস্ট ডেস্টিনেশন। আর তাছাড়া ট্যুরিস্ট ডেস্টিনেশনের চোখে আর কোন কোন স্থান আপনারা দেখতে চাইছেন তাও কিন্তু জানাতে ভুলবেন না।